হ্যালো স্টুডেন্ট। তো আমরা আজকে ক্লাস ইলেভেনের খুব একটা ইম্পর্টেন্ট ইউনিট শুরু করতে চলেছি, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এটা হচ্ছে ক্লাস ইলেভেনের অর্গানিক পার্টের খুবই একটি ইম্পর্টেন্ট ইউনিট। এর আগে তোমাদের অর্গানিকের বিভিন্ন রিয়াকশান মেকানিজম, বিভিন্ন আইসোমেরিজম সম্পর্কে তোমরা জেনেছো। এবার তোমরা এখানে হাইড্রোকার্বন পড়বে, যেখানে হাইড্রোকার্বন বলতে কি বোঝায় এবং হাইড্রোকার্বনের বিভিন্ন শ্রেণীবিভাগ আজকে তোমাদেরকে বলবো। দেখো, হাইড্রোকার্বন এই দুটো নামের মধ্যেই দেখো আমরা পেয়ে যাচ্ছি হাইড্রো থেকে আমরা কি জানি, হাইড্রোজেন, তাই তো। আর কার্বন থেকে কার্বন। তাহলে এই হাইড্রোজেন আর কার্বন এই দুটো মিলেই কিন্তু হাইড্রোকার্বন। বোঝা গেল কি বললাম? হাইড্রোজেন আর কার্বন এই দুটোই মিলেই কিন্তু আমাদের তৈরি হয়েছে হাইড্রোকার্বন। ঠিক আছে, এদের নামের মধ্যে কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এই যে হাইড্রোকার্বনগুলো আছে, এদের যে প্রধান উৎস সেগুলো হচ্ছে পেট্রোলিয়াম, বিভিন্ন প্রাকৃতিক গ্যাস, কোল গ্যাস। ঠিক আছে, আর এখানে এই হাইড্রোকার্বনের যে বিভিন্ন হাইড্রোজেনগুলো থাকে, সেই সমস্ত হাইড্রোজেনগুলো বিভিন্ন জৈবমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে কিন্তু আরও অন্যান্য জৈব যৌগ সৃষ্টি করে, এবং তাদের কিন্তু আমরা দৈনন্দিন জীবনে মানে তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম, আমাদের কিন্তু সবসময় সেগুলোকে ব্যবহার করি। যেমন ধরো, বেশিরভাগ হাইড্রোকার্বনই আমরা জ্বালানি রূপে ব্যবহার করি, যার মধ্যে এক নম্বর যেটা আমরা রান্নার কাজে ইউজ করি সেটা হচ্ছে এলপিজি। ঠিক আছে, তারপর আছে সিএনজি আছে, এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা কমপ্রেস ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এছাড়াও আর এখন একটা আছে সেটা হচ্ছে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মানে ব্যবহারিক জীবনে অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো, কতগুলো হাইড্রোকার্বন আছে যেগুলো আমরা আমাদের পলিমারে ব্যবহৃত হয়, পলিমার প্রস্তুতিতে। যেমন পলিথিন আছে, পলিমার সম্পর্কে তোমরা নিশ্চয়ই কম বেশি ধারণা আছে তোমাদের। পলিমার বলতে পলিথিন আছে, পলিস্টাইরিন আছে, বিভিন্ন নাইলন আছে। ঠিক আছে, বিভিন্ন আমাদের যে সমস্ত রং শিল্প আছে, সেই সমস্ত রং শিল্পের যে সমস্ত দ্রাবক, ঠিক আছে, সেখানেও কিন্তু আমাদের হাইড্রোকার্বনগুলো ব্যবহার হয়। বিভিন্ন ওষুধ আছে, যে সমস্ত মেডিসিনগুলো আমরা ইউজ করি, সেই মেডিসিন প্রস্তুতিতেও কিন্তু হাইড্রোকার্বনের অপরিসীম ভূমিকা আছে। ঠিক আছে, তো দেখা যাক আজকে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, সবার আগে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ পড়ব। ঠিক আছে, তো সবাই হেডিং দাও, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। আচ্ছা, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা পড়ার আগে আমরা হাইড্রোকার্বনের বাণিজ্যিক উৎস সম্পর্কে একটু বলি। দেখো, হাইড্রোকার্বনের বাণিজ্যিক উৎস হলো পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম যেটাকে আমরা কি বলি, ক্রুড অয়েল বলি, তাই তো, ক্রুড অয়েল, পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল, এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের বাণিজ্যিক উৎস। আর পেট্রোলিয়াম তো তোমরা সবাই জানো, যেটা আমরা মাটির নিচ থেকে আহরণ করি। ঠিক আছে, পেট্রোলিয়ামটা সেই জন্য মাটির নিচ থেকে একে আহরণ করা হয় বলে একে অনেক সময় খনিজ তেলও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো আমি এখানে আর বলছি না। ঠিক আছে, এগুলো তোমরা থিওরি হিসেবে পড়ে নেবে, বই থেকে দেখে নেবে, যে কোনো বইতে এগুলো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আমরা যেটা জানবো যে পেট্রোলিয়ামটা কি, বিভিন্ন হাইড্রোকার্বনের মিক্সচার। তার মধ্যে মেইনলি 3 ধরনের হাইড্রোকার্বনের মিক্স থাকে পেট্রোলিয়ামে। ঠিক আছে, সেগুলো কি কি দেখো, 1 নম্বর থাকে অ্যালকেন, আর কি থাকে, 2 নম্বর থাকে সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকেন। এবার অ্যালকিন কি, সাইক্লো অ্যালকিন কি, এগুলো ডিটেল সম্পর্কে আমরা কিন্তু আরও ডিটেলসে জানবো। ঠিক আছে, আর একটা কি আছে, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা কি বললাম, অ্যালকেন, সাইক্লো অ্যালকেন, আর কিছু পরিমাণে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবার দেখো, এই যে অ্যালকেনের কথা বলছি বা সাইক্লো অ্যালকেনের কথা বলছি বা অ্যারোমেটিক যে হাইড্রোকার্বনের কথা বলছি, এগুলো কিন্তু তোমাদের অতটা পরিচিত না, কিন্তু এদের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করবো এক এক করে। দেখো, অ্যালকেন, অ্যালকেনটা কি, অ্যালকেনটা হচ্ছে যেখানে কার্বন এবং কার্বনের মধ্যে এরকম সিঙ্গেল বন্ড থাকবে, একটা বন্ড। ঠিক আছে, বা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এরকম সিঙ্গেল বন্ড থাকবে, সেগুলোকে অ্যালকেন বলা হয়। ঠিক আছে, আরও আমরা অ্যালকেনের সম্পর্কে আরও ডিটেলসে পড়বো যখন আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং সাইক্লো অ্যালকেন কোনগুলো না, সাইক্লো অ্যালকেন হচ্ছে যে অ্যালকেনগুলো একে অপরের সাথে মানে বলয় আকারে থাকে। ঠিক আছে, বলয় আকারে, সেগুলোকে বলা হয় সাইক্লো অ্যালকেন। কেমন দেখো,
সাপোজ ধরো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা, মানে কি এটা একটা একটা সাইক্লিং প্রসেস মতো, সাইক্লিক প্রসেস, এখান থেকে এদিকে, এখান থেকে আবার এদিকে, এখান থেকে আবার এদিকে, এটা কি সাইক্লিক প্রসেস। তো এরকম যদি বলয় আকারে থাকে বা বদ্ধ শৃঙ্খল হিসেবে থাকে, সেগুলোকে আমরা বলি সাইক্লোঅ্যালকিন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা মানে ডিটেলসে খুব আগে বলবো পরে, ঠিক আছে। তবে তোমরা এইটুকু জেনে রাখো যে এটা নিশ্চয় তোমরা জানো যে এটাকে বেঞ্জিন রিং বলে, ঠিক আছে। বেঞ্জিন রিং এরকম যদি হয় তাহলে এটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যারোমেটিক, যেখানে এই পাই ইলেকট্রনের সংখ্যাটা লেখা হয় 4n+2 পাই ইলেকট্রন, ঠিক আছে। এখানে এনটা কি 1 2 3 হতে পারে, যেমন এখানে দেখো এন এর মান কত হচ্ছে, পাই ইলেকট্রন কটা আছে, পাই ইলেকট্রন আছে 1 2 3 4 5 6, মানে এন এর মান এখানে 1। তো আমরা যদি এখানে n = 1 বসাই তাহলে 4 × 1 + 2, মানে এখানে 6 পাই ইলেকট্রন। মানে এটা দেখো এন এর মান 1 বসালে এখানে 6 পাই ইলেকট্রন আসছে, এখানে 6 পাই ইলেকট্রনই আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6, তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে 4n+2, তাহলে 6 পাই ইলেকট্রন, তাহলে এর সাথে মিলে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলি অ্যারোমেটিক, ঠিক আছে। এখন এইটুকুই বললাম, অ্যারোমেটিক সম্পর্কে আরও ডিটেলসে অনেক বলবো, জাস্ট এখানে অ্যারোমেটিকটা কি সেটা বোঝানোর জন্য সামান্য কিছু বললাম, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি পেট্রোলিয়ামটা অ্যালকেন, সাইক্লোঅ্যালকেন এবং সামান্য পরিমাণ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মিক্সচার। এবার দেখো আমরা মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে পেট্রোলিয়ামটা আমরা পাই ভূপৃষ্ঠের অভ্যন্তরে, সেটা কি, সেটা তো অশোধিত অবস্থা থাকে। সেই অশোধিত পেট্রোলিয়ামকে কি করা হয়, আংশিক পাতন দ্বারা পাতিত করা হয়, পাতিত করে তারপরে পেট্রোলিয়ামটাকে বিশোধন করা হয়। সেই পাতনের সময় আমরা মানে এই যে পেট্রোলিয়ামকে যখন আংশিক পাতন করি, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী কার্বনের পাল্লার মধ্যে আমরা অনেক কিন্তু পেট্রোলিয়ামের পাতিত অংশগুলো সংগ্রহ করি, ঠিক আছে। সেগুলো দেখবে তোমরা যে কোনো বইতে চার্ট পেয়ে যাবে, যেমন দেখাচ্ছে হয়তো 30 ডিগ্রি বা তার যদি কম টেম্পারেচার আমরা স্ফুটনাঙ্ক করি মানে পেট্রোলিয়ামটাকে, তাহলে আমরা সেখানে একটা পাতিত অংশ একটা পাবো। যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি করি, 30 থেকে 70-এর মধ্যে, সেখানে একটা পেট্রোলিয়াম পেলাম। যদি 70 থেকে 90-এর মধ্যে করে থাকি, সেখান থেকে আমরা পেট্রোল বা গ্যাসোলিন পেলাম, ঠিক আছে। বা 280 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে আমরা যে পাতিত অংশটা পাবো সেটা হচ্ছে ফুয়েল, মানে ফুয়েল অয়েল বা যেটাকে আমরা ডিজেল বলি, বা যেটা কেরোসিন আছে 180 থেকে 200-এর মধ্যে, ঠিক আছে। 180 থেকে যদি 200 ডিগ্রির মধ্যে টেম্পারেচারে উত্তপ্ত করি, পাতিত করি পেট্রোলিয়ামটাকে, সেখান থেকে আমরা কী পাবো না কেরোসিন। মানে এরকম বিভিন্ন একটা টেম্পারেচারের বিভিন্ন একটা রেঞ্জ আছে, সেই বিভিন্ন টেম্পারেচার রেঞ্জের মধ্যে আমরা পেট্রোলিয়ামটাকে পাতন করলে পেট্রোলিয়ামের বিভিন্ন পাতিত অংশগুলো আমরা পাবো, যেগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে জ্বালানি হিসেবে খুবই আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো আমরা দুটো টার্ম পড়বো, একটা হচ্ছে ক্র্যাকিং, একটা রিফর্মিং। তাহলে তোমরা এই যে পেট্রোলিয়ামের যে পাতন বা পেট্রোলিয়ামের যে বিশোধনের কথা বললাম, বা পেট্রোলিয়ামকে যে বিভিন্ন টেম্পারেচারের রেঞ্জে উত্তপ্ত করে যে পাতিত অংশগুলো পাচ্ছিলাম, সেগুলো যে কোনো মানে মেনলি এনসিইআরটি বই থেকে দেখে নেবে, বা যার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো আমরা দুটো নিউ টার্ম কথা বলবো, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্র্যাকিং, আর 2 নম্বর হচ্ছে রিফর্মিং, রিফর্মিং, ঠিক আছে। তাহলে দেখো এই যে ক্র্যাকিং এবং রিফর্মিং এই টার্ম দুটো কী জিনিস, জাস্ট এই টার্ম সম্পর্কে বলতে পারো যে ক্র্যাকিং কি, রিফর্মিং কি। দেখো ক্র্যাকিং হচ্ছে শুধুমাত্র তাপের প্রভাবে বা তাপ এবং অনুঘটকের সম্মিলিত প্রভাবে কোনো একটা হাইড্রোকার্বন আছে যেটা দীর্ঘ শৃঙ্খল, মানে এরকম কার্বন 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 এরকম আছে, দীর্ঘ শৃঙ্খল চেন আছে, প্লাস কি আছে দেখাচ্ছে ওই কার্বনটার স্ফুটনাঙ্ক, ওই যে হাইড্রোকার্বন আছে এই হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক অনেক। তাহলে এই দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন বা উচ্চ স্ফুটনাঙ্কের যে হাইড্রোকার্বনটা আছে, এদের অণুগুলোকে বিভাজিত করে অপেক্ষাকৃত কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং ছোট ছোট হাইড্রোকার্বনে পরিণত করার যে ঘটনা বা যে পদ্ধতি, সেই পদ্ধতিকে কিন্তু বলা হয় ক্র্যাকিং। এই ক্র্যাকিং আবার দু রকমের হয়, একটা হচ্ছে তাপীয় ক্র্যাকিং, একটা হচ্ছে অনুঘটীয় ক্র্যাকিং। কি বললাম, তাপীয় ক্র্যাকিং, একটা হচ্ছে অনুঘটকীয় ক্র্যাকিং। দেখো তাপীয় ক্র্যাকিংটা কি না, শুধুমাত্র এখানে তাপ প্রয়োগ করা হবে, ঠিক আছে। শুধুমাত্র তাপ প্রয়োগ করে যে ক্র্যাকিং পদ্ধতিটা বললাম যে উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং দীর্ঘ কার্বন শৃঙ্খল বিশিষ্ট যে হাইড্রোকার্বনটা আছে সেটাকে বিভাজন করতে হবে শুধুমাত্র তাপীয় পদ্ধতিতে, তাপের সাহায্যে। তারপরে কী হবে, সেটাকে আমরা
নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং ছোট ছোট কার্বন চেন, ঠিক আছে, মানে এটা ছিল দীর্ঘ চেন বিশিষ্ট, সেটা হবে ক্ষুদ্র, ঠিক আছে, ছোট ছোট হাইড্রোকার্বন অণুতে পরিণত করার ঘটনা, সেটা হচ্ছে তাপীয় ক্র্যাকিং। আর অনুঘটীয় ক্র্যাকিংটা কি না, অনুঘটকের উপস্থিতিতে নিম্ন উষ্ণতায়, ঠিক আছে, তাপীয় যে ক্র্যাকিং করলাম এই পদ্ধতিটাকে ঘটানোর যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে অনুঘটীয় ক্র্যাকিং। মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাই, তাপীয় ক্র্যাকিংটাকে আমরা ক্র্যাকিং যেটা বললাম সেটাই করব শুধুমাত্র তাপের সাহায্যে, ঠিক আছে, তাপের সাহায্যে ক্র্যাকিং করব। আর অনুঘটক ক্র্যাকিংটা কি করব, অনুঘটকের উপস্থিতিতে, অনুঘটকের উপস্থিতিতে নিম্ন উষ্ণতায়, নিম্ন উষ্ণতায় তাপীয় ক্র্যাকিং করাবো, ঠিক আছে, তাপীয় ক্র্যাকিং। এর যে পদ্ধতিটা সেটা হচ্ছে অনুঘটীয় ক্র্যাকিং। বোঝা গেল? তোমাদের পরীক্ষায় হয়তো বলতে পারে যে ক্র্যাকিং ও রিফর্মিং কি, ক্র্যাকিং কত প্রকার, কি কি, ব্যাস, ঠিক আছে, এইটুকু জানলেই চলবে। সাপোজ ধরো একটা এক্সাম্পল দিয়ে দিই ক্র্যাকিং এর। সাপোজ ধরো আমার কাছে একটা ডেকেন আছে, ডেকেন মানে কি, যেখানে 10টা কার্বন CH3 CH2 হোলেট CH3, ঠিক আছে, মানে দেখো এখানে কার্বন কটা, এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, তাহলে এখানে হচ্ছে 8টা কার্বন, তাহলে 2 আর 8 10টা কার্বন হয়ে গেল। এটাকে আমরা কি করলাম, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম, হিট করলাম, ঠিক আছে, তাহলে আমরা এখানে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট ছিল একটাতেই 10টা কার্বন ছিল, এটাকে আমরা বিভাজন করে দেবো, দিয়ে কি করব, দুটো হাইড্রোকার্বন বা 3টে হাইড্রোকার্বন, ঠিক আছে, তৈরি করব। সেই তৈরি করার ফলে কী হবে, সেই হাইড্রোকার্বনটা কী হবে, কম শৃঙ্খল বিশিষ্ট হবে এবং তাদের যে স্ফুটনাঙ্ক সেটাও কিন্তু কমে যাবে। দেখো সাপোজ আমি যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড এই ডেকেনটাকে, এটা একটা নাম কি, এটা হচ্ছে ডেকেন, ঠিক আছে, যেহেতু এটা অ্যালকেন এবং 10 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন, তাই জন্য নাম হচ্ছে ডেকেন। এই ডেকেনকে আমরা 500 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলাম, তাহলে এখান থেকে আমরা পাবো অকটেন আর ইথিন, ঠিক আছে। অকটেন মানে সেখানে দেখো কটা কার্বন থাকবে, 8টা, কিন্তু CH3 CH2 CH3, তাহলে এখানে একটা, এখানে একটা, দুটো কার্বন, আর 6টা এখানে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 8টা কার্বন, এটা নাম হয়ে গেল অকটেন। প্লাস আর বাকি তাহলে কটা কার্বন, তাহলে দুটো কার্বন, তাহলে C2H4, ঠিক আছে, এটার নাম হলো ইথিন, ইথিন, ঠিক আছে। তাহলে এটা আমরা এই ডেকেনটাকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করে কিন্তু অকটেন আর ইথিন পেলাম। দেখো আমরা যে সবসময় ডেকেনটাকে যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করি তাহলে যে অকটেন আর ইথিন পাবো এটা কিন্তু কোনো বিষয় না। এটা নির্ভর করবে যে কি ধরনের হাইড্রোকার্বন উৎপন্ন হবে, তা নির্ভর করবে বিভাজন প্রক্রিয়ার প্রযুক্ত শর্তের উপর, মানে কোন শর্তে এর বিভাজনটা করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই হাইড্রোকার্বনগুলো কিন্তু পাবো, ঠিক আছে। সবসময় কিন্তু আমরা ডেকেন থেকে অকটেন আর ইথিন পাবো এরকম কিছু না, অকটেন আর ইথিন তো পাবো, কিন্তু এটা আমাদের ডিপেন্ড করছে আমাদের শর্তের উপরে, মানে এই যে বিভাজনটা করছি এই বিভাজন প্রক্রিয়ার শর্তটা কি তার উপর ডিপেন্ড করে। তাহলে এরপরে আমরা আসছি রিফর্মিং। রিফর্মিংটা কি, দেখো রিফর্মিংটা হচ্ছে যে প্রক্রিয়ায় আমরা আইসোমেরিজেশন এবং আইসো মানে অ্যারোমেটাইজেশন, ঠিক আছে, কি বললাম, আইসোমেরিজেশন ও অ্যারোমেটাইজেশন, যে প্রক্রিয়ায় আইসোমারাইজেশন এবং অ্যারোমেটাইজেশনের মাধ্যমে হাইড্রোকার্বনের গঠনটাকে আমরা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে কি করব না নিম্নমানের গ্যাসোলিনকে উন্নত মানের গ্যাসোলিনে পরিবর্তন করব, সেই পদ্ধতিকে বলে রিফর্মিং বা তাকে আমরা রিফর্মিং বলি। আবার বলছি দেখো, যে প্রক্রিয়ায় আইসোমেরিজেশন এবং অ্যারোমেটাইজেশনের মাধ্যমে নিম্ন মানের গ্যাসোলিনকে উন্নত মানের গ্যাসোলিনে পরিণত করা হয় তাকেই বলা হয় রিফর্মিং, ঠিক আছে। এখান থেকে শুধু তোমাদেরকে
টার্মগুলো সম্পর্কে জানতে চাই যে তোমরা টার্মগুলো সম্পর্কে জানো কিনা, পরিচিত কিনা, ঠিক আছে? যে রিফর্মিংটা কি, ক্র্যাকিং কি, তাপীয় ক্র্যাকিং কি, অনুঘটীয় ক্র্যাকিং কি, অনুঘটীয় ক্র্যাকিংয়ে অনুঘটক হিসেবে কি ইউজ করা হয়। আচ্ছা হ্যাঁ, অনুঘটীয় ক্র্যাকিংয়ে অনুঘটক হিসেবে কি ইউজ করা হয় সেটা এখনো বলা হলো না, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে, SiO2, আর একটা ইউজ করা হয় অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, L2O3, ঠিক আছে। তবে এদের মিক্সচারটা নেওয়া হয় 4:1 অনুপাতে, ঠিক আছে, 4:1 অনুপাতে মিশানো হয়। এটা হচ্ছে অনুঘটকীয় ক্র্যাকিংয়ের অনুঘটক, ঠিক আছে, এটা একটু জেনে রাখলে। এইবার আমরা পড়বো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। সবাই তাহলে হেডিং দাও, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। দেখো, গঠনের ভিত্তিতে হাইড্রোকার্বন দু রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। প্রথমে এখানে লিখলাম হাইড্রোকার্বন, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। দেখো, মুক্ত শৃঙ্খলের আরও অনেক নাম আছে এবং বদ্ধ শৃঙ্খলের কিন্তু আরও অনেক নাম আছে, প্রত্যেকটা নাম জেনে রাখো। মুক্ত শৃঙ্খলের আরেকটা নাম হচ্ছে অ্যাসাইক্লিক। কি বললাম? অ্যাসাইক্লিক, ঠিক আছে। অ্যাসাইক্লিক একেই আবার বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। একটারই কিন্তু নাম বিভিন্ন, ঠিক আছে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে আমরা দেখো মুক্ত শৃঙ্খলে কতগুলো নাম পেলাম, ঠিক আছে। আর বদ্ধ শৃঙ্খলের আগে একটা নাম বলেছিলাম কিন্তু, বলয়াকার হাইড্রোকার্বন, ঠিক আছে, বলয়াকার। বদ্ধ শৃঙ্খল বা বলয়াকার হাইড্রোকার্বন। এবার দেখো, এই মুক্ত শৃঙ্খলের মধ্যে কার্বন কার্বন বন্ডের ভিত্তিতে, ঠিক আছে, কি বললাম না, কার্বন কার্বন বন্ডের ভিত্তি করে এই মুক্ত শৃঙ্খল আবার দু রকমের, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। কি বললাম? এটা আবার দু রকমের, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত। এটা হচ্ছে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা বলা হয় আনস্যাচুরেটেড। এই যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে, এটাকে আমরা বলি অ্যালকেন। কি বলি? অ্যালকেন। এর সম্পর্কে আমরা ডিটেলসে আরও পড়বো। যেটা অসম্পৃক্ত সেটা আবার দু রকমের, এদের মধ্যে একটা নাম অ্যালকিন, যেখানে কার্বন কার্বন ডবল বন্ড থাকে, আর একটা নাম হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। আশা করি তোমরা এখানে এই সব বস্তু সম্পর্কে জানো, ক্লাস 10-এ নিশ্চয়ই তোমরা পড়েছো, ঠিক আছে। এটা গেল আমাদের মুক্ত শৃঙ্খলের ভাগ। এবার দেখো, বদ্ধ শৃঙ্খলটা আবার দু রকমের হয়, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। কি বললাম? একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক, একটা হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক, ঠিক আছে। এই অ্যালিসাইক্লিকটা আবার দু রকমের, এটা আবার সম্পৃক্ত বা অসম্পৃক্ত। অ্যালিসাইক্লিকটাও আবার আছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে। দেখো, একটু এই পর্যন্ত লিখে নাও, এটা আমি একটু মুছে দেবো, আর একটু জায়গা দরকার, ঠিক আছে। তাহলে লেখা হয়েছে, এটা মুছে দিই একটু, এটা কিন্তু মুছে দিচ্ছি, ঠিক আছে, এইটুকু। দেখো, সম্পৃক্তটা তাহলে তার নাম কি বলবো?
সাইক্লো অ্যালকেন বলবো, সম্পৃক্ত মানে অ্যালকেন, যেহেতু এটা অ্যালিসাইক্লিক সেই জন্য একটা নাম যুক্ত হচ্ছে সাইক্লো, যেহেতু এটা বলয় আকার, সাইক্লো অ্যালকেন। আর অসম্পৃক্তটা আবার দু রকমের, সেটাই বুঝতে পারছো আবার একই, একটা সাইক্লো অ্যালকিন একটা অ্যালকাইন, সাইক্লো অ্যালকিন একটা হচ্ছে সাইক্লো অ্যালকাইন, সাইক্লো অ্যালকাইন। কি লেখা বোঝা যাচ্ছে? দেখো বোর্ডটা একটু উঁচু করে দিচ্ছি আমি। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, অ্যালিসাইক্লিক দু রকমের, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্তটাকে বলা হয় সাইক্লো অ্যালকিন, আর যেটা অসম্পৃক্ত সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা সাইক্লো অ্যালকিন একটা সাইক্লো অ্যালকাইন। ঠিক আছে, তাহলে এটা এবার মুছে দিলাম আমরা। ঠিক আছে, মুছে দিচ্ছি। এদের সম্পর্কে দেখো ডিটেলস একটু বলে দিই, যে ভাগগুলো আমরা পড়লাম। প্রথমে দেখলাম আমরা পড়লাম যে মুক্ত শৃঙ্খল। দেখো মুক্ত শৃঙ্খল বা অ্যাসাইক্লিক, দেখো মুক্ত শৃঙ্খল বা অ্যাসাইক্লিক যেটা বললাম হাইড্রোকার্বন, এখানে দেখো কার্বন কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা মুক্ত শৃঙ্খল, মানে কোনো মানে বলয়াকার গঠন করে না। ঠিক আছে, মুক্ত শৃঙ্খল থাকে। এদেরকে আরেক নাম বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, যেটা ওখানে লিখে দিয়েছিলাম। এবার দেখো এই মুক্ত শৃঙ্খলের মধ্যে কার্বন কার্বনের বন্ডের উপর ভিত্তি করে বলেছিলাম দু রকমের, একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলেছে কি না, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর কার্বন হাইড্রোজেনও কিন্তু সিঙ্গেল বন্ড। যেমন একটা অ্যাকচুয়ালি যদি আমরা কথা বলি, সাপোজ ধরো মিথেন, তাহলে দেখো ওখানে, আচ্ছা মিথেন না, ধরো ইথেন, দুটো কার্বন পরমাণু ধরি, তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, বাদ বাকিগুলো সব, কার্বনে কটা হাত, চারটে হাত, বাদ বাকিগুলো সব হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দেবে। অ্যাকচুয়ালি দেখো মিথেনটাও কিন্তু একটা অ্যালকেন, সরল অ্যালকেন, CH4। এই মিথেনের একটা হাইড্রোজেনটাকে আমরা কার্বন দ্বারা রিপ্লেস করেছি, কিন্তু কার্বনে তো চারটে আছে, সেই চারটে তো পূরণ করতে হবে কি দ্বারা না, বাদ বাকিগুলো হাইড্রোজেন দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা মিথেনের একটা হাইড্রোজেনকে একটা কার্বন দ্বারা রিপ্লেস করেছি, আর কার্বনের বাদ বাকি যে হাতগুলো, চারটে হাত পূরণ করার জন্য যে তিনটে হাইড্রোজেন দ্বারা আমরা তাকে কিন্তু যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম মিথেন থেকে ইথেন। এবার এখানে আবার যদি একটা হাইড্রোজেনটাকে আমরা রিপ্লেস করে দিই, দিয়ে আবার একটা CH3 গ্রুপ জুড়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা প্রোপেন পাবো। এভাবে যদি আবার একটা কার্বন জুড়ে দিই একটা হাইড্রোজেনকে, তাহলে আমরা বিউটেন পাবো, তারপরে আবার প্রোপেন পেন্টেন পাবো। এভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, অ্যালকেনটা। ঠিক আছে, আর অসম্পৃক্তর মধ্যে কি, অসম্পৃক্ত মানে যেখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড ছাড়াও ডবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকতে পারে। যদি ডবল বন্ড থাকে সেটাকে বলবো অ্যালকিন, যদি ট্রিপল বন্ড থাকে সেটাকে বলবো অ্যালকাইন। তাই তো, যেমন ধরো ইথিলিন, ইথিলিনটা কি, কার্বন কার্বন ডবল বন্ড থাকে। এবার যেহেতু কার্বনে তো চারটে হাত, তাহলে দুটো হয়ে গেল, আর একটা থাকবে তিনটে আর একটা চারটে। এখানেও কার্বনের 2 একে 3 আর একে 4, তাহলে CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, কিন্তু ধরো প্রোপিনের কথা বলছি, প্রোপিনে কি থাকে, দেখো সেখানে প্রোপিনে CH3 CH ডবল বন্ড CH2। তো এখানে দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডও আছে, আবার কার্বন কার্বন ডবল বন্ডও আছে। তাই জন্য বলা হয়েছে অসম্পৃক্ত কার্বনে সিঙ্গেল বন্ডের সাথে ডবল বন্ড, মানে ডবল বন্ড থাকতেই হবে, এটা মাস্ট। ঠিক আছে, সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত। এবার যেহেতু এগুলো সব ডবল বন্ড আছে, তাই জন্য এদেরকে বলা হয় অ্যালকিন। ঠিক আছে, এটার নাম কি বললাম, যেহেতু দুটো কার্বন ইথ ইন, এখানে তিনটে কার্বন, তাহলে প্রোপ ইন। ঠিক আছে, এগুলো নিশ্চয়ই নামগুলো তোমরা নিশ্চয়ই আগে থেকে জানো। এবার যদি আমরা ট্রিপল বন্ড দিয়ে শুরু করি, ঠিক আছে, দুটো কার্বনের ট্রিপল বন্ড দিয়ে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলেছি ট্রিপল বন্ড থাকলে সেটাকে বলা হয় অ্যালকাইন, অ্যালকাইন। তাই তো, এবার দেখো তিনটে হাত আছে কার্বনের, একটা হাত ফাঁকা আছে, তাহলে সেটাকে আমরা যদি হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিই,
তাহলে আমরা যেটা পেলাম সেটা পেলাম অ্যাসিটিলিন, যেটাকে আমরা বলি ইথাইন, তাই তো? অ্যাসিটিলিন বা ইথাইন, যেহেতু দুটো কার্বন সেজন্য ইথ, আর ট্রিপল বন্ড সেজন্য আইন, ইথ আইন বা ইথাইন, যেটার ভালো নাম আমরা জানি অ্যালকাইন অ্যাসিটিলিন, ঠিক আছে? বা এমনও হতে পারে যেমন ধরো সাপোজ প্রোপাইন, তা সেখানে কি হবে? প্রোপাইনের ক্ষেত্রে 3টে কার্বন হবে, তাহলে এখানে দেখো 3 রেখে 4, তাহলে এখানে CH3, আর এখানে 3 রেখে 4 CH, ঠিক আছে? তাহলে এটার নাম হলো প্রোপাইন, যেহেতু 3টে কার্বন সেই জন্য প্রোপ, আর এখানে ট্রিপল বন্ড আছে সেই জন্য আইন, প্রোপাইন, প্রোপাইন। এগুলো হচ্ছে ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন, ঠিক আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বনের সবগুলো কিন্তু সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন 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 হাইড্রোজেন। অসম্পৃক্ত সিঙ্গেল বন্ড থাকতে পারে, কিন্তু তার সাথে অবশ্যই কিন্তু ডবল বন্ড থাকতে হবে, ঠিক আছে? বা ট্রিপল বন্ড থাকতে হবে, সেটাকে অসম্পৃক্ত বলে। যদি ডাবল বন্ড থাকে সেগুলোকে বলবো অ্যালকিন, যদি ট্রিপল বন্ড থাকে সেগুলোকে বলবো অ্যালকাইন, ঠিক আছে? এবার কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তাদের নামকরণ করবো। 2 থাকলে ইথ, 3 থাকলে প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। এবার আমরা আসছি বদ্ধ শৃঙ্খল বা বলয় আকারে, ঠিক আছে? বলয় আকারে কি বলেছিলাম? বলয় আকারে আবার দুটো ভাগ, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে? তো প্রথমে আমরা আসছি বলয় আকার হাইড্রোকার্বন, আর লিখলাম না ওটা। এদের মধ্যে প্রথম যে ভাগটা পড়েছিলাম সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক, ঠিক আছে? অ্যালিসাইক্লিক, ঠিক আছে? অ্যালিসাইক্লিক কোনগুলো? মানে যে সমস্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনগুলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মতো আচরণ করবে, ঠিক আছে? তাদেরকে বলা হয় অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক আবার 3 রকম বলেছিলাম, ঠিক আছে? সম্পৃক্ত সেগুলোকে বলা হয় সাইক্লো অ্যালকিন, আর যেটা অসম্পৃক্ত সেগুলোকে বলা হয় সাইক্লো অ্যালকিন আর সাইক্লো অ্যালকাইন। তার মধ্যে আমরা সম্পৃক্তটা প্রথম পড়ছি, ঠিক আছে? সম্পৃক্তর প্রথমের মধ্যে কি? সাইক্লো অ্যালকেন, সাইক্লো, যেটা সম্পৃক্ত সেটাকে বলা হয় সাইক্লো অ্যালকেন। যেমন দেখো 3টে কার্বন, ঠিক আছে? 3টে কার্বন একে অপরের সাথে সাইক্লিক আকারে যুক্ত আছে, এটাকে নাম হচ্ছে সাইক্লো অ্যালকেন। কিন্তু যেহেতু 3টে কার্বন আছে, 3টে কার্বন থাকলে কি বলা হয়? প্রোপ, তাই বলো আমরা এটাকে বলবো সাইক্লো প্রোপেন, ঠিক আছে? অ্যালকেন কারণ কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই সেই জন্য। কিন্তু কার্বনের প্রত্যেকটা হাত আমরা কি জানি? 4টে পূরণ করতে হবে, তাহলে এখানে কার্বনে 2টো আছে, বাদ বাকি 2টো এখানে, এই কার্বনে 2টো আছে, এখানে 2টো, এখানে 2টো আছে, এখানে 2টো, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট নর্মালি এইভাবেও কিন্তু লিখতে পারি, এটা তোমরা কিন্তু সবাই জানো, ঠিক আছে? এটার নাম সাইক্লোপ্রোপেন। আবার আমরা 4টে কার্বন দিয়ে লিখতে পারি, প্রত্যেকটা কার্বনে যে কার্বন দেখো সিঙ্গেল বন্ড, এটা কি বলবো? যেহেতু 4টে কার্বন, 1টা 2টো 3টে 4টে, তাহলে সাইক্লোবিউটেন। এটি 6টা কার্বন হয়, 1 2, এখানে শুরু করছি 1 2 3 4 5 6, তাহলে এটার নাম কি? সাইক্লো। 6টা কার্বন থাকলে হেক্সেন, যেহেতু সব সিঙ্গেল বন্ড, সাইক্লো হেক্সেন। এটার নাম কি? 4টে কার্বন থাকলে সাইক্লো বিউটেন, ঠিক আছে? আর লিখলাম না। এইবার দেখো সেম জিনিস যদি আমরা অসম্পৃক্ত হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি? সাইক্লো অ্যালকিন আর সাইক্লো অ্যালকাইন। তারপরে আমরা প্রথমে পড়ছি সাইক্লো অ্যালকিনটা, ঠিক আছে? যেখানে যে কোনো একটা কার্বনের, যে কোনো 1-2টা কার্বন কি হবে না ডবল বন্ড থাকবে, ঠিক আছে? মানে এই যে হাইড্রোকার্বন আছে, বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন, তাদের বলয় গঠন করে যে কোনো 1-2টা কার্বনের মধ্যে কিন্তু ডবল বন্ড থাকতে হবে। যেমন ধরো আমি যদি এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা ডবল বন্ড দিয়ে দিই, ঠিক আছে? এটা প্রথমে ছিল সাইক্লোপ্রোপিন, তাহলে এখানে হয়ে যাবে সাইক্লোপ্রোপিন, যেহেতু এটা অ্যালকিন হয়ে গেল ডবল বন্ডের জন্য, তাই এদের নাম সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন, বোঝা গেল? বা আমি যদি এখানে একটা দিয়ে দিতাম, তাহলে এটা সাইক্লোবিউটিন। এখানে যদি আমি একটা দিয়ে দিতাম, তাহলে এটা সাইক্লোহেক্সিন, বোঝা যাচ্ছে? যদি এবার ট্রিপল বন্ডে আসি, ঠিক আছে? ট্রিপল বন্ডে যদি আসি আমি, দেখো তখন আমরা কি হয়ে যাবে? সেটা সাইক্লো অ্যালকাইন, অ্যালকাইন, সেখানে ট্রিপল বন্ড। একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, এই কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে এটার নাম কি হবে? সাইক্লো হেক্সাইন, ঠিক আছে? এটার নাম সাইক্লো হেক্সেন ছিল, ডবল বন্ড থাকলে সাইক্লো হেক্সিন, ট্রিপল বন্ড থাকলে সাইক্লো হেক্সাইন,
সাইক্লোহেক্সাইন। ঠিক আছে, এটার নাম কি বলেছিলাম আমি, সবাই বলো, এটার নাম বলেছিলাম বেনজিন। দেখো এই কার্বন কার্বন ডবল বন্ড, যদি আমি আরও একটা বন্ড দিয়ে দিই তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়ে গেলো এই কার্বনটা, তাহলে এর নাম কি হলো, বেনজাইন। বেনজিন থেকে বেনজাইন। কি বোঝা যাচ্ছে তো? তাহলে এই হচ্ছে সাইক্লো অ্যালকাইন, যেখানে কার্বন কার্বন কিন্তু ট্রিপল বন্ড থাকতে হবে যে কোনো এক জোড়া। দেখো এখানে কিন্তু নেই, এ কার্বন কিন্তু সিঙ্গেল বন্ড, এ কার্বন কিন্তু সিঙ্গেল বন্ড, কিন্তু বলয়াকার কার্বন যে হাইড্রোকার্বনটা আছে তাদের মধ্যে যে কোনো এক জোড়া কার্বন যদি ট্রিপল বন্ড থাকে সেটাকে আমরা বলবো সাইক্লো অ্যালকাইন। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম, এটা চলে গেল বলয়াকার। ঠিক আছে, বলয়াকার দেখো দুটো ছিল, একটা ছিল অ্যালিসাইক্লিক, একটা ছিল অ্যারোমেটিক। এগুলো সব কি বললাম, অ্যালিসাইক্লিক। এবার যেটা আসছি সেটা হচ্ছে অ্যারোমেটিক। ঠিক আছে, অ্যারোমেটিক। ঠিক আছে, অ্যারোমেটিকের একটা কথা মনে রাখবে, 4n+2 ইলেকট্রন যেটা বলেছিলাম। ঠিক আছে, এটা একটু জেনে রাখবে, এটা ডিটেলসে পরে বলবো। অ্যারোমেটিক দেখো আবার দু রকমের, একটা হচ্ছে বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন, একটা নন বেনজিনয়েড। একটা হচ্ছে বেনজিনয়েড আর একটা হচ্ছে নন বেনজিনয়েড। দেখো এই যে বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কি হবে না, এখানে এক বা একাধিক বেনজিন বলয় থাকবে। ঠিক আছে, একে অপরের সাথে ফিউজড অবস্থায়। ঠিক আছে, ফিউজড অবস্থা থাকবে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে, বা ফিউজড অবস্থায় যে কোনো অবস্থায়, কিন্তু কি থাকবে না, বেনজিন বলয় থাকবে। সেগুলোকে আমরা বলবো বেনজিনয়েড হাইড্রোকার্বন। বেনজিনটা কি, এটা, এটা হচ্ছে বেনজিন। তাহলে এটা হচ্ছে একটা বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, এবার দেখাচ্ছে দুটো বেনজিন আমরা পরপর জুড়ে দিলাম। ধরো এই একটা বেনজিন, এর সাথে আর একটা বেনজিন আমরা জুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটার নাম হলো বাইফিনাইল। এটাও কিন্তু একটা বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, বা আমরা যদি দুটো বেনজিন এরকম পরপর, এটা কিন্তু বিচ্ছিন্ন অবস্থা, যদি পরপর জুড়ে দিই এরকম, এ একটা বেনজিনের সাথে এ একটা বেনজিন। ঠিক আছে, এটা হচ্ছে, এর নাম হচ্ছে ন্যাপথালিন। তাহলে এগুলো সব কিন্তু বেনজিনয়েড। আর নন বেনজিনয়েড কোনগুলো, যেখানে কোনো বেনজিন বলয় থাকবে না। ঠিক আছে, মানে এগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তবু কিন্তু এখানে কোনো বেনজিন বলয় থাকবে না। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এই যে আমি আঁকলাম, এখানের মধ্যে কোনোটা কিন্তু বেনজিন রিং না। ঠিক আছে, কোনোটা কি বেনজিন রিং দেখতে পাচ্ছ, কোনোটা বেনজিন রিং নয়। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে 7টা মেম্বার, আর এখানে কিন্তু দুটো রিং। ঠিক আছে, 1 2 3 4 5, মানে কত হচ্ছে, দেখো এটা অ্যারোমেটিক কিনা তা কী করে বুঝবো, দেখো এখানে পাই ইলেকট্রন কটা আছে, একটা দুটো তিনটে, মানে 6টা পাই ইলেকট্রন, আর এখানে একটা দুটো চারটে, মানে টোটাল 10টা পাই ইলেকট্রন আছে এখানে। দেখো সেই যেটা বললাম 4n+2 পাই ইলেকট্রন মিলছে কিনা, দেখো এন রোডগুলো এবার 2 বসায়, তাহলে 4 × 2 + 2 পাই, তাহলে কটা হচ্ছে 4 × 2 মানে 8 + 2 মানে কি 10 পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে। মানে এটা কি, এটা একটা কিন্তু অ্যারোমেটিক, কিন্তু যেহেতু এখানে কোনো বেনজিন বলাই নেই সেই জন্য এটা নন বেনজিনয়েড। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আমরা হাইড্রোকার্বনটার জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম। নেক্সট দিন আমরা হাইড্রোকার্বনের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, যেটা অ্যালকেন। ঠিক আছে, বিভিন্ন যে অ্যালকেন সমূহ আছে, অ্যালকেন সমূহ নিয়ে আলোচনা করব। সো আজকে অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিও, আজকে এই পর্যন্তই থাকছে, নেক্সট দিন আবার দেখা হবে।